ভোর সকালে ফসলে পানি দিতে যাবেন মিনহাজ। ঘুম ঘুম চোখে ধীরে ধীরে ফসলে পানি দিচ্ছিলেন মিনহাজ। এমন সময় কিছু একটা তার নজর কাড়ে। অস্ত্র হাতে কারা যেন তার দিকে এগিয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই সে অস্ত্রধারীরা মিনহাজকে জিজ্ঞেস করে, বলো বিডিআর का ক্যাম্প किधर है। তৎক্ষণাৎ মিনহাজ বুঝে যায় এরা কারা, কি তাদের উদ্দেশ্য। বিপদ বুঝতে পেরে মিনহাজ তাদেরকে একটি ভুল রাস্তা দেখিয়ে ভুল পথে পাঠিয়ে দেয়, আর তৎক্ষণাৎ নিজেও ছুটে যায় সেই বিডিআর ক্যাম্পে। কারণ বিডিআরদের এই খবরটা যে জানাতেই হবে। খবর পেয়ে প্রস্তুত হয়ে যায় বিডিআর সৈন্যরা, সাথে গ্রামবাসী এবং বীর মুক্তিযোদ্ধারা। কিছুক্ষণের মধ্যেই সেই অস্ত্রধারীরা ক্যাম্পটি খুঁজে পেয়ে যায় এবং ক্যাম্পটিকে দেখা মাত্রই তারা গুলি করে। এরপর কি হলো সেটা জানার আগে আমরা জেনে নেই ঘটনাটি কবে ঘটেছে এবং কোথায় ঘটেছে। ঘটনাটি বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে 18 এপ্রিল 2001 সালে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষীদের মধ্যে ঘটা সবথেকে বড় সীমান্ত যুদ্ধ। ঘটনাটির সূত্রপাত বড়াইবাড়ি থেকে 200 কিলোমিটার দূরে সিলেটের পদুয়া গ্রামে। কোনো রক্তপাত ছাড়াই ভারতের কাছ থেকে পদুয়া গ্রাম দখল করে নিয়েছিল বাংলাদেশের বিডিআর, যার প্রতিশোধ নিতেই এই হামলা করে বিএসএফ। বড়াইবাড়িতে বিডিআর ক্যাম্পটি লক্ষ্য করে বিএসএফ একের পর এক ম্যাগাজিন খালি করতে থাকে। গুলি করে ক্যাম্পটি ক্ষত বিক্ষত করে ফেলে, যার চিহ্ন এখনও বিদ্যমান। টানা গুলি শেষে যখন ক্যাম্প থেকে কোনো পাল্টা আক্রমণ আসলো না, তখন বিএসএফ মনে করলো ক্যাম্পের ভেতরে সবাই মারা গেছে অথবা সবাই পালিয়ে গেছে, তাই তারা ফেরত যেতে শুরু করে। কিন্তু ক্যাম্পের ভেতরে বাংলাদেশের 8 জন বিডিআর কৌশলে অবস্থান করছিল। সুযোগ পাওয়া মাত্র তারা মেশিন গান দিয়ে পাল্টা আক্রমণ করে। মুহূর্তের মধ্যেই বিএসএফ এর লাশ পড়ে যায়। খবর পৌঁছে যায় তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের কানে। তিনি যোগাযোগ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, কিন্তু কোনো সদুত্তর না পেয়ে তিনি নিজেই যুদ্ধ চালিয়ে যাওয়ার হুকুম দেন। ঘটনাস্থলে পৌঁছে যায় অসংখ্য বিডিআর বাহিনী। অন্যদিকে ভারতও পাঠিয়ে দেয় বিশাল সৈন্যবাহিনী। দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। ঘন্টার পর ঘন্টা চলে গুলি বিনিময়। একে অপরকে লক্ষ্য করে ছোড়া হয় বুলেট। কেউ কাউকে ছাড় দেয় না। 8 ঘন্টা পর বিভিন্ন জায়গায় লাশের ছড়াছড়ি দেখা যায়। পড়ে থাকে বিএসএফ এর লাশ। তাই বিডিআর মহাপরিচালক লাশ হস্তান্তরের লক্ষ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ভারতও এতে রাজি হয়ে যায়। কিন্তু যখনই বিডিআর সৈনিকরা লাশ হস্তান্তরের লক্ষ্যে যুদ্ধ থামিয়ে উঠে দাঁড়ায়, তখনই বিএসএফ সুযোগ পেয়ে গুলি চালায়। শহীদ হয় একজন বিডিআর সদস্য। ফলে আরও বেশি রেগে যায় বিডিআর বাহিনী। শুরু হয় আরও ভয়ঙ্কর যুদ্ধ। ঘন্টা পার হয়ে এই লড়াই চলে পুরো একদিন। ক্ষয়ক্ষতি হয় উভয় পক্ষের। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। 18 এপ্রিল শুরু হওয়া এই লড়াই শেষ হয় 20 এপ্রিল। মারা যায় 16 জন বিএসএফ এবং মাত্র 3 জন বিডিআর সৈন্য। বলা হয় এতে আর অসংখ্য বিএসএফ মারা গিয়েছিল, যা ভারত গোপন করেছে। 10,000 গ্রামবাসী আতঙ্কে এলাকা ছেড়ে চলে যায়। ভারত এবং বাংলাদেশের মধ্যে শান্তি চুক্তির মাধ্যমে লড়াইয়ের অবসান ঘটে। সেদিন ভারত প্রতিশোধ নিতে না পারলেও এর প্রতিশোধ ভারত নিয়েছিল ঠিকই। দিল্লিতে হয় প্ল্যানিং। তারপর 8 বছর পর ভারত সমর্থিত সরকারের সাহায্যে পিলখানায় বাংলাদেশের সেনাবাহিনীকে শেষ করে দেওয়া হয়। পিলখানায় কি হয়েছিল সেটা আমরা ভিন্ন ভিডিওতে আলোচনা করব। কিন্তু ভারত বড়াইবাড়িতেই প্রথমবার নয়, আরও অনেকবার বাংলাদেশের কাছে মার খেয়েছে, যা ভারতকে উদ্বিগ্ন করেছে। 2005 সালে 2 জন, 2008 সালে 9 জন, 2019 সালে 1 জন সহ ভারতের প্রায় 25-30 জন বিএসএফ বাংলাদেশের হাতে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে, যেটা ভারতকে চিন্তায় ফেলেছে। ফলে ভারত সীমান্তে নানা রকম উস্কানি দিয়েই চলেছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত ভারত প্রায় 2000 বেসামরিক বাংলাদেশিকে সীমান্তে হত্যা করেছে। শুধু 2006 সালেই সর্বোচ্চ 155 জনকে তারা হত্যা করেছে। অন্যদিকে ভারত তাদের বিমান ঘাঁটি দিয়ে বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। তাই ভারত চাইলেই যে কোনো সময় বিমান হামলা করে বাংলাদেশকে ধূলিসাৎ করে দিতে পারে। বাংলাদেশে কিছুই করার থাকবে না এমনটা হলে। তাহলে ভারতকে মোকাবেলার কি কোনো উপায় নেই? উপায় অবশ্যই আছে, কিন্তু তার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি।
নিজেদের মধ্যেই বিভেদ সৃষ্টি করলে পরিস্থিতি আরও খারাপ দিকে যাবে। প্রথমত, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা এবং এর আধুনিকায়নের কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, বর্ডার গার্ড বাংলাদেশকে আধা সামরিক বাহিনী থেকে পুরো সামরিক বাহিনীতে রূপান্তর করতে হবে। প্রয়োজন হলে বেসামরিক জনগণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা যেতে পারে, কিন্তু এর জন্য সেনাবাহিনীর বাজেট বাড়াতে হবে, যার জন্য অর্থনৈতিক উন্নতি খুবই প্রয়োজন। ততদিন পর্যন্ত চীন এবং পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করতে হবে, যেন ভারত কূটনৈতিকভাবে চাপে থাকে। শুধু চীন এবং পাকিস্তান নয়, অন্যান্য শক্তিশালী দেশের সাথেও সুসম্পর্ক বজায় রাখতে হবে। সাথে দেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এতে ভারতের আধিপত্য বাংলাদেশে হ্রাস পাবে। কিন্তু এসব বাস্তবায়ন করতে হলে একজন দূরদর্শী এবং শক্তিশালী নেতা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে কি সেই রকম নেতা আছে? যদি সেই রকম কোনো নেতা না থাকে, তাহলে আমাদের নিজেদেরকেই দায়িত্ব নিতে হবে। নিজেদেরকে ভবিষ্যতের নেতা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে, নিজেদের দেশের স্বার্থে বাংলাদেশের উন্নতির জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।